বাসাবাড়ির কাম করে আসা যদি আমরা না ঘুমাইতে পারি তাহলে আর মতন অসহায় আমরা না। এই আজকে 2 দিন ধরে আমরা গোসল করি না। কারেন্ট নাই, গ্যাস নাই, কিছু নাই। আমরা 3 দিন ধরে মাডো ঘুমাই। পানি আছে, পানি আছে। পানি নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, কিছু নাই। অন্ধকার ধীরে ধীরে গ্রাস করছে গোটা দেশকে। সন্ধে নামলেই ঢাকা শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামের মেঠোপথ সব একাকারে ঢেকে যাচ্ছে এক ঘন দমবন্ধ অন্ধকারে। শুধু যে ঘরের আলোই নিভছে তা নয়, রান্নার গ্যাসের চাপ কম থাকায় সূর্য ওঠার আগেই রান্নার কাজ সেরে ফেলতে হচ্ছে গৃহিণীদের। অনেকে বাধ্য হয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার। গ্যাস না থাকায় বন্ধ হয়ে গিয়েছে একের পর এক শিল্প কারখানা, যার মধ্যে বহু অত্যাবশ্যকীয় পণ্যের কারখানাও রয়েছে, যার ফলে সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। গ্যাস স্টেশনে যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা দিয়েছে ঢাকা শহরে। তারেক রহমান সরকারের 7 মাসে বাংলাদেশের দৈনন্দিন জীবনের ছবিটা এখন ঠিক এতটাই করুণ, এতটাই গভীর অনিশ্চয়তায় ঢাকা। বাংলাদেশ আজ এক অভূতপূর্ব এবং ভয়াবহ জ্বালানি সংকটের মুখোমুখি। নিজেদের দেশে জ্বালানির তেমন কোনো উৎস না থাকায় আন্তর্জাতিক বাজারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল বাংলাদেশ। জাহাজে করে এই গ্যাস আমদানি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার ওপর মধ্যপ্রাচ্যে সংঘর্ষের জন্য চড়চড়িয়ে বেড়েছে গ্যাসের দাম। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের হাল এতটাই খারাপ যে চড়া দামে গ্যাস কেনার সামর্থ্য নেই তাদের। তার জেরেই হুড়মুড় করে ভেঙে পড়েছে পুরো জ্বালানি ব্যবস্থা। জাতীয় গ্রিডে গ্যাসের যোগান তলানিতে থাকায় দেশের অর্ধেকেরও বেশি বিদ্যুৎ কেন্দ্র আজ হয় পুরোপুরি বন্ধ, না হলে টিম টিম করে চলছে। বিদ্যুৎ উৎপাদনের এই চরম বিপর্যয় সরাসরি আঘাত এনেছে দেশের চালিকা শক্তি হিসেবে পরিচিত পোশাক শিল্প এবং অন্যান্য উৎপাদন ক্ষেত্রে। কারখানাগুলোতে চাকা ঘোরা বন্ধ, স্তব্ধ হয়ে পড়েছে একের পর এক শিল্পাঞ্চল। গাজীপুর, নারায়ণগঞ্জের মতো শিল্প তালুকে বন্ধ হয়ে গেছে কয়েকশো কারখানা, যার মধ্যে রয়েছে গম, সয়াবিনের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য প্রক্রিয়াকরণের কারখানা। যে রপ্তানি বাণিজ্যের ওপর ভর করে সে দেশের অর্থনীতি নিঃশ্বাস নিত, আজ সেখানে নেমে এসেছে চরম মন্দা, যার ফলে আরও তলানিতে ডুবছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। এমনকি ঢাকা, চট্টগ্রামের মতো বড় শহরগুলিতে রান্নার গ্যাসের সরবরাহ নেই বললেই চলে। এই 2 শহরে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। পাইপে রান্নার গ্যাসের চাপ এতই কম যে রান্না করতে পারছেন না গৃহিণীরা। ভোরের দিকে চাপ একটু বেশি থাকায় ভোর 4টেই উঠে রান্না সেরে ফেলছেন অনেকে। একই অবস্থা গ্যাস স্টেশনগুলিতেও। ঢাকা শহরে যে কয়েকটি গ্যাস স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, সেখানে শুক্রবার ছুটির দিনেও 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত লাইন পড়ছে। গ্যাসের চাপ কম থাকায় প্রতিটি গাড়িতে গ্যাস ভরতে লাগছে বাড়তি সময়। পরিস্থিতি মোকাবিলায় রাত 8টার মধ্যে সমস্ত শপিং মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বলছে সেদেশের সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে বিলবোর্ডের লাইট। প্রশ্ন উঠছে, জ্বালানি সংকট যখন দেশ জুড়ে এত ভয়াবহ আকার ধারণ করেছে, তখন কি ভূমিকা পালন করছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার? সংকট সামাল দেওয়ার মতো কোনো সুনির্দিষ্ট বা সুদূরপ্রসারী অর্থনৈতিক রূপরেখা সরকারের ঝুলিতে নেই। একের পর এক অদূরদর্শী সিদ্ধান্ত এবং অদক্ষ প্রশাসনিক নীতি পরিস্থিতিকে কেবল আরও জটিল থেকে জটিলতর করে তুলছে। সংকট মোকাবেলায় বৈজ্ঞানিক ও স্থায়ী পথ খোঁজার বদলে দায় এড়ানোয় এক আশঙ্কাজনক প্রবণতার লক্ষ্য করা যাচ্ছে সরকারের মধ্যে। সে দেশের বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মেহমুদ বলছেন, সব রকম চেষ্টা চলছে, কিন্তু সময়ের ওপর অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। বাংলাদেশ সরকারের দাবি, জাহাজ থেকে গ্যাস খালাস করার ভাসমান নোঙরে অগ্নিকাণ্ডের জন্য সমস্যা দেখা দিয়েছে, যার ফলে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। কিন্তু তথ্য বলছে বাংলাদেশের চাহিদা মেটাতে প্রতি মাসে 10 থেকে 11টি ট্যাঙ্কারের প্রয়োজন হয়। সেই জায়গায় অগাস্ট মাসের অর্ধেক পার হলেও পৌঁছেছে মাত্র 4টি ট্যাঙ্কার। এ মাসে আরও 5টি ট্যাঙ্কার পৌঁছতে পারে বলে দাবি সেদেশের সরকারের, যার ফলে সংখ্যাটা দাঁড়াতে পারে 9। তাতেও সম্পূর্ণ ঘাটতি পূরণ হওয়া অসম্ভব।
জ্বালানির এই তীব্র টানাপোড়েন এখন আর কেবল বিদ্যুৎ বা গ্যাসের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সরাসরি বিষাক্ত প্রভাব এসে পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে, তাদের দৈনন্দিন জীবনযাত্রায়। বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খরচ এক ধাক্কায় বহু গুণ বেড়ে যাওয়ায় লাগামহীন হয়ে পড়েছে মুদ্রাস্ফীতি। খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুই এখন সাধারণ মানুষের নাগালের বহু বাইরে। যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণী একসময় সে দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম রূপকার ছিল, তারা আজ মাসের শেষে পরিবারের ন্যূনতম প্রয়োজনটুকু মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। দেশের একাংশের মানুষের কাছে দুবেলা ভাত জোটানোই এখন এক কঠিন লড়াই। অথচ এই ভূখণ্ডের ইতিহাস কিন্তু অন্য গল্প বলে। 1971 সালে এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যখন এই নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, ঠিক তার সূচনা লগ্নে অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে এসে দাঁড়িয়েছিল ভারত। কোটি কোটি বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা এবং ভারতের বীর সেনানীদের রক্ত ঝরানোর অবদান কোনো বাংলাদেশির থেকে কম নয়। পরবর্তীতে রাজনৈতিক বা ভূরাজনৈতিক পট পরিবর্তন হলেও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের আন্তরিকতার কোনো খামতি ছিল না। সংকটের সময়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা, খাদ্যশস্য কিংবা প্রয়োজনীয় জ্বালানি দিয়ে সাহায্য করা, সব ক্ষেত্রেই দিল্লি বড় ভাইয়ের মতো হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু তার বিনিময়ে দেশের ভেতরের উগ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে সেই ঐতিহাসিক মৈত্রী এবং বাস্তব সুবিধাগুলোকে বারবার অস্বীকার করেছে বাংলাদেশের বর্তমান শাসক ও তাদের অনুগামীরা। নিজেদের ভুল নীতি বা অদক্ষতার কারণে যখনই কোনো অর্থনৈতিক বা সামাজিক সংকট দেখা দিয়েছে, তখনই নজর ঘোরানোর সস্তা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে অন্ধ ভারত বিদ্বেষকে। একটি ছোট দেশ হিসেবে কিভাবে নিজেদের অর্থনৈতিক কাঠামোকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো যায় কিংবা স্বাবলম্বী হওয়া যায়, সেদিকে নজর দেওয়ার পরিবর্তে উস্কে দেওয়া হয়েছে উগ্র ধর্মীয় আবেগ। আর এই উন্মাদনার সবচেয়ে বড় মাসুল গুনতে হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে। জ্বালানি সংকট কিংবা মুদ্রাস্ফীতির আসল কারণ থেকে আমজনতার নজর অন্যদিকে ঘোরাতে বারবার ধর্মীয় জিগির তোলা হয়েছে। সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর, উপাসনালয়ে হামলা চালিয়ে এক ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। তবে উগ্রতার এই রাজনীতি দিয়ে কি একটি দেশের সংকট মেটানো সম্ভব? ধর্মীয় উস্কানি বা অন্ধবিদ্বেষ সাময়িক রাজনৈতিক ফায়দা তুলতে পারে, কিন্তু তা দিয়ে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র চালানো যায় না, অনাহারে থাকা মানুষের পেটে অন্ন জোগানো যায় না। অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক পরিপক্কতা এবং প্রশাসনিক দক্ষতা ছাড়া কোনো রাষ্ট্রই যে দীর্ঘদিন চলতে পারে না, বাংলাদেশের এই সংকট তা নতুন করে প্রমাণ করে দিল। উগ্রতার অন্ধকার পথ ছেড়ে সত্য ও বাস্তবতাকে মেনে নিয়ে বাংলাদেশ কি পারবে পুনরায় স্থিতিশীলতার পথে ফিরতে, নাকি ভুল নীতির মাসুল গুণে রাষ্ট্র ব্যর্থ হিসেবে এক অতল আধারে তলিয়ে যাবে? উত্তর লুকিয়ে সময়ের হাতেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।